এখন গায়ের সকলের কাছে আমি কি করে মুখ দেখাবো রানীমা, কি করে মুখ দেখাবো? তোমার মেয়ে এমন কোনো কাজ করেনি যাতে তুমি সবার সম্মুখে মুখ দেখাতে পারবে না। ও কোনো দোষ করেনি, ও নতুন টাউর মশাইয়ের সাথেই ছিল, আর তারা দুজনে বিয়ে করেছে। চুপ করো তোমরা। আপনি আমাকে এভাবে আটকাতে পারেন না। যা হবার হোক, কৃষ্ণকান্ত আর সৌদামিনীর বিয়ে আমি দিয়েই ছাড়বো। নতুন করে বিয়ের আয়োজন করব। তুই যদি তাই করিস তাহলে দেখ দেখ তো দিম্মা কি করতে পারে। কে কোথায় আছিস? শিগগিরই কবিরাজ মশাইকে খবর দে। না না, কাউকে দে না, আপনি নিজে যান। দরকার পড়লে কোনো ভালো ডাক্তার নিয়ে আসুন। আপনি তাড়াতাড়ি যান, দাঁড়িয়ে থাকবেন না, যান। সব দোষ আমার, আমি দোষী। আমার জন্য সব কিছু হয়েছে, সব কিছু আমার জন্য হয়েছে। তাই তোমারই দোষ। সংসারটা ভেসে গেল, কি সর্বনাশ হলো গো। কবিরাজ মশাই, এখন কেমন বুঝছেন? অনেকখানি রক্তক্ষরণ হয়েছে তো, আর নারীও খুব দুর্বল। কিছু মনে করবেন না, মাইমা বাঁচবেন তো? যদি জ্ঞান ফেরে তো নিশ্চয়ই বাঁচবেন। বয়স কম হলে জোর দিয়ে বলতে পারতুম যে সুস্থ হয়ে যাবেন। এই বয়সে অনেকটা ধকল গেল তো, তাই। জ্ঞান ফেরার আশা আছে তো কবিরাজ মশাই? জ্ঞান ফেরবার আশা নিয়েই তো চিকিৎসা করছি। ওই যে কথায় বলে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। শ্বাস তো চলছে। দেখুন কবিরাজ মশাই, পরিস্থিতি যদি কোনো রকম সংকটজনক বলে মনে হয়, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে জানাবেন। নিশ্চয়ই জানাবো ছোট কর্তা। আপনি আপাতত আমার উপর ভরসা রাখুন। আমি না পারলে না হয় সাব ডাক্তারকে ডাকবেন। দেখেছো মা কেমন চোখের জল ফেলছে, একেবারে বেসে গেল চতুর্দিক। আগে যদি সবার কথা শুনতো তাহলে এমন কাণ্ডি হতো না। পাষাণ কো পাষাণ, আমার মা একেবারে পাষাণ। সব
ছোট বৌমা, কেন নিজেকে এমন করে অপরাধী ভাবছো? কেন এত কষ্ট পাচ্ছ তুমি বলো তো? মনে মা, আজ দিনমার সঙ্গে এত কিছু হলো, আর আপনি এসেছেন আমাকে সান্ত্বনা দিতে। ছোট বৌমা, আমি যে শুধু তোমার শাওরি নই গো মা, সেই 11 বছর বয়সে তোমার সৌটাওর তোমাকে এ বাড়িতে বউ করে নিয়ে এলেন। তোমার সব দায়িত্ব আমার হাতে তুলে দিলেন। সেদিন থেকে আমি যে মনে মনে তোমাকে মেয়ে বলে মেনেছি। আজ আমার মেয়ে যদি কোনো অপরাধ করত, মা হিসেবে আমি কি তার পাশে গিয়ে দাঁড়াতুম নে? তাকে সান্ত্বনা দিতুম নে? আমি তো তাকে বোঝাতুম। আমার লক্ষ্মী মা, আমার সোনা মেয়ে, যা হওয়ার হয়ে গেছে, অমন করে আর দুঃখ পেও নে মা। কিন্তু মা, আজ যদি দিনবার কিছু ভালো মন্দ হয়েছে তো? কবরেজ মশাই তো বলেছেন ভয় পাওয়ার কিচ্ছুটি নেই। আপনি মানুষ নন মা, আপনি মানুষ নন, আপনি স্বয়ং দেবী মা। আপনার মতো শাওরি পাওয়া যায় অনেক জন্মের পুণ্যের ফল মা, অনেক জন্মের পুণ্যের ফল। আমি তো বলছি তোকে, যা কিছু হয়েছে তাতে তোর কোনো হাত ছিল না রে, তোর কোনো হাত ছিল না মা। আমি তো আমার মাকে চিনি। আমার মা বড্ড চেতি ধরনের মানুষ। আমার সোনা মা, শান্ত, অমন করে কাঁদিস নে, অমন করে কাঁদিস নে। তার থেকে তুই বরং তোর রঘুবীরকে ডাক। আমি জানি তুই মরতে তোর রঘুবীরকে ডাকলে সব ঠিক হয়ে যাবে, সব। দিনবার যেন জ্ঞান ফিরে আসে, রকমের জ্ঞান ফিরে আসে, আমার কারণে যেন দিনবার চলে না যান। তুমি তো অন্তর্যামী রকমে, তুমি তো খুব ভালো করে জানো আমি কখনো কোনো মানুষের ক্ষতি করি না, কখনো কোনো মানুষের মন্দ চাই না। তবে আমার কারণে সব মানুষ কেন কষ্ট পায় রকমের, কেন কষ্ট পায়? আমি হয়তো দুজন মানুষের পরাণ রক্ষা করেছি, কিন্তু তা বলে আর একজনের পরাণ চলে যাবে, তা তো হতে পারে না রঘুবীর, তা তো হতে পারে না। তুমি সারা দাও রঘুবীর, কোথায় তুমি রঘুবীর? তুমি সারা দাও রঘুবীর। দিদি, তুমি এমনটা করো না দিদি, তোমার কোনো দোষ নেই, তোমার জন্য কিচ্ছুটি হয়নি। তুমি কেন এমন করে হাউতাশ করছো দিদি? কেঁদো না তুমি। আমার খুব জেদ, তাই না রে সরোজ? আমি যদি জেদ না করতাম তাহলে তো এমন ঘটনা ঘটতো না। খুব জেদ আমার, খুব জেদ আছে বলেই তো আজ কত মানুষের প্রাণটা বেঁচে যাচ্ছে দিদি, বিপদ থেকে উদ্ধার পাচ্ছে। তুমি যদি সকলের বিরুদ্ধে গিয়ে জেদ করো আর সেই জেদে যদি অনেক মানুষের উপকার হয় তাহলে তো ভালো দিদি। তুমি কেঁদো না দিদি, শান্ত হও দিদি, তুমি কেঁদো না। বউ,
এদিক মানে আয় দেখিনি, ছোটর দেখাশোনা করতে হবে। তুই ছাড়া এমন সেবা কেউ তো করতে পারবে না। আয় বউ, আয়। এবার অনুমতি দিন ছোট কর্তা, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। আমাদের ঘিরেই তো যত অশান্তি। বিয়ের আগে আপনারা জানতেন না যে সমাজ আপনাদের দোহাতে বরণ করে নেবে না, সমাজে ঝড় উঠবে? জানতুম, সবকিছু জেনেই আমি সৌদামিনীকে গ্রহণ করেছিলাম, কিন্তু কিন্তু আমাদের জন্য আপনাদের আর কোনো বিপদ হোক তা আমি চাই না ছোট কর্তা, চাই না। দেখুন ঠাকুরমশাই, বিপদ মাথায় নিয়ে সমাজের পরোয়া না করে আমরা আপনাদেরকে আশ্রয় দিয়েছি, আর এখন বলছেন চলে যাবেন। দেখুন, যা ঘটছে তার জন্য আপনারা মোটেও দায়ী নন। আমাদের বিপদ নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না। আর এভাবে বাড়ি থেকে চলে গেলেই কিন্তু সমস্যার সমাধান হবে না। একবার ভেবেছেন কি খাবেন, কোথায় থাকবেন? শুধুমাত্র ভালোবাসা দিয়ে পেট ভরে না ঠাকুরমশাই। আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আপনারই। আপনাকে কেউ কাজ দেবে না, যে কাজ দেবে তাকে একঘরে করে দেওয়া হবে। সবকিছু ভেবেই বলছি ছোট কর্তা, আপনাদের এত অপমান, ঠাকুরনের প্রাণ সংশয়, সবকিছুর জন্য আমি না নিজেকে ক্ষমা করতে পারছি না। একবার একবার পথে নেমে দেখি না যে ভাগ্য আমাদের কোন পথে নিয়ে যায়। আমাকে একটু ভাববার সময় দিন ঠাকুরমশাই। এভাবে চলে গেলেই তো সমস্যার সমাধান হবে না। তাছাড়া বাইরে আপনারা মোটেও নিরাপদ নন। আপনাদের বৌরানীমা আপনাদেরকে আশ্রয় দিয়েছেন, তার সঙ্গে একটু আলোচনা করার প্রয়োজন। সকাল হোক, তারপর না হয় ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। কি অভয়, কোথায় যাচ্ছ? ব্রাহ্মণদের খবর দিতে? কি তুমি বলতে যাচ্ছিলে যে কৃষ্ণকান্ত এ বাড়ি থেকে চলে যেতে চাইছিল, আর আমি তাকে যেতে দেইনি? ধর্মবিরোধী কাজ করছে, এমনকি সর্দার আর তার মেয়ে সৌদামিনীকে এ বাড়িতে আশ্রয় দিয়েছি। এসব সাতকাহন বলতে যাচ্ছিল তো? কিন্তু না অভয়, এ বাড়ি থেকে তুমি বেরোতে পারবে না যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণকান্তদের নিরাপদ দূরত্বে কোথাও পাঠাতে পারছি। তার আগে তুমি বাড়ি থেকে বেরোতে পারবে না। জোর খাটাচ্ছ আমার উপর। আমি ওই মার বংশের বেটা, এই বাড়ি থেকে ঢোকা বেরোনো সম্পূর্ণ আমার ইচ্ছের উপর নির্ভর করে। তুমি তো দেখতেই পাচ্ছ অভয়, তোমার ইচ্ছে আর কোনো কিছু হবার নয়। আর তুমি যদি জোর খাটাও তাহলে সমস্যা তোমারই বাড়বে। লেঠেলদের আমি হুকুম দিয়েছি, আমার অনুমতি ছাড়া তুমি বাড়ির বাইরে একটা পাও রাখতে পারবে না।
আমার এই জোর খাটানোর কথাটা চারিদিকে রটলে তোমার কত বদনাম হবে জানো? লোকে বলবে ভাই হয়ে ভাইকে আটকে রেখেছো, এই বদনাম তুমি সামলাতে পারবে তো? বদনাম হলে তো ব্রাহ্মণদেরই ভালো। টেরা পিটিয়ে ব্রাহ্মণরা বলতে পারবে ব্রহ্ম সাপ অকাঠ্য, তাই বাবু রাজচন্দ্র দাসের বদনাম হলো। সর্দার, সর্দার, সৌদামিনীকে নিয়ে এখানে এসো। সর্দার, আমার লোকেরা তোমাদেরকে নিরাপদ জায়গায় রেখে আসবে। তুমি তাদের সকলকেই চেনো। তুমি তোমার মেয়ে আর জামাইকে নিয়ে রওনা দাও। আর সর্দার, মনে কোনো গ্লানি রেখো না। আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমরা সুখী হও। আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। এসো, আসুন ঠাকুর মশাই। কাজটা কিন্তু তুমি ঠিক করছো না দাদা। এই, তোমরা এখন এসো। দেখো ভাই, মাথা ঠান্ডা করে আমার কথা শোনো। এর আগে বহুবার তুমি আমার সঙ্গে ঝগড়া করেছো, লাঠালাঠি করেছো, এমনকি পেছন থেকে ছুরিও মারতে গেছো, আমার শত্রু পক্ষের সঙ্গে হাত মিলিয়েছো, কিন্তু তুমি কিছুই করতে পারোনি। না তুমি আর্থিকভাবে লাভবান হয়েছো, না সমাজে তোমার প্রতিপত্তি বেড়েছে। স্পষ্ট করে বলবে কি বলতে চাইছো? স্পষ্ট করে বলছি অভয়, তুমি কখনো কোনোদিন আমাকে আটকাতে পারো কি? পেরেছো কি? দেখো অভয়, আমার দিক থেকে একটা প্রস্তাব আছে। তুমি খুব ভালো করে জানো আমি কারবারি মানুষ, লেনদেন করি। তুমিও মার বংশের বেটা, তোমার রক্তেও লেনদেন রয়েছে। আর আমি বিশ্বাস করি লেনদেন আর লাভ ক্ষতির ভাষাটা তুমিও বুঝবে। তুমি তো ভালোভাবে বুঝতে পারছো তুমি আমার পাতা ফাঁদে পা দিয়েছো। আমি খুব ভালো করে জানতাম কৃষ্ণকান্তের এই খবরটা তুমি ব্রাহ্মণদের দিতে যাবে, তাই সদরে আমি পাইকদের প্রস্তুত রেখেছি। জাগে, এখন আমি যা বলছি সেটা তুমি মন দিয়ে শোনো। আর তুমি যদি আমার কথা শোনো তাহলে লাভটা তোমারই বেশি। দেখো ভাই, তুমি এখন ব্রাহ্মণদের কাছে যাবে, তাদের গিয়ে বলবে কৃষ্ণকান্ত রাতেই চলে গেছে। আর এই কাজটা আমি আমার জন্য করতে বলছি না, তুমি খুব ভালো করে জানো ব্রাহ্মণদের এই বিধান টিধানের আমি পরোয়া করি না। কিন্তু মা, ফুলচাকুমা, দিদমা, এরা সবাই ভয় একেবারে কাতর হয়ে পড়েছেন। রানীর মনের অবস্থাটাও আমি বুঝতে পারছি। বাড়িতে যদি জনার্দনের পুজো না হয় তাহলে মা, ফুলচাকুমা একেবারে ভেঙে পড়বেন। আর তাই তোমাকেই ব্রাহ্মণদের কাছে যেতে হবে, তাদের গিয়ে বলতে হবে তারা যেন তাদের বিধানটা পাল্টে দেন। হ্যাঁ ভাই, আমি জানি এই কাজটা তুমিই করতে পারবে। ভয় পেয়ে গেলে তো? তুমি তো ব্রাহ্মণদের বিধানের পরোয়াই করো না। হ্যাঁ সত্যি, ব্রাহ্মণদের বিধানের আমি পরোয়া করি না, আর ভয়ও পাই না। কিন্তু মেয়েদের এই দুশ্চিন্তা কষ্ট আমি সহ্য করতে পারছি না। বুঝলাম, তাতে আমার লাভ?
লাভ দুটো। লাভ এক, নতুন কারবারের জন্য টাকা পাবে। লাভ দুই, দুটো আড়ত পাবে। লাভের অঙ্কটাই বেশি হয়। বেশ, তবে তাই হোক। তাহলে ওই কথাই রইল। আর লেনদেনের একটা নিয়ম আছে, সেটা নিশ্চয়ই তোমাকে মনে করিয়ে দিতে হবে না। আগে কাজ হবে, তারপর তুমি যা যা পাবার পাবে। তাই হবে দাদা। তাহলে অভয়, এবার দেখি ব্রাহ্মণদের কাছ থেকে কি করে তুমি বিধানটা পাল্টে আনতে পারো।